টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ট্যাক্স সিজন প্রায় শেষের দিকে। মার্চ মাসের আজকে 24 তারিখ, এপ্রিলের 15 তারিখ, অর্থাৎ মাত্র আর 15-20 দিন হাতে সময় আছে। এর মধ্যেই আমাদেরকে সব রকম ফাইল বা সব রকম স্টেটমেন্ট বা সব রকম আমাদের যে ট্যাক্স ফাইলিং যেগুলোকে আমরা বলি সব সম্পন্ন করতে হবে, সেটা ব্যক্তিগত হোক ব্যবসায়ী হোক, সেক্ষেত্রে সবগুলোকেই আমাদের করতে হবে। এই ক্ষেত্রে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে এলএলসি মালিকদের সাধারণ ভুল, যা একদিন হতে পারে বড় ধরনের আইনগত এবং আর্থিক ক্ষতির কারণ। এটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে কিংবা ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোল্ড এজেন্ট, ফাউন্ডার এবং সিইও কর্ণফুলী এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে অথবা পরবর্তীতে আমাদের সাথে সম্পৃক্ত হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ঈদের পর প্রথম আপনাকে পেয়েছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি, যদিও ব্যবসায়িকদের বিষয়গুলো, তারপরেও যেহেতু ট্যাক্সের বিষয়ে সবারই জানা দরকার, সবারই বিষয়টি অবহিত থাকা দরকার। এলএলসি মালিকরা আমরা দেখেছি যে ব্যবসা করতে যে অনেক সময় তারা অনেকগুলো সাধারণ ভুল করে থাকেন, যে ভুলগুলো পরবর্তীতে তাদের আইনগত দিক থেকে এবং আর্থিক দিক থেকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন তারা। তা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে এই ধরনের এলএলসি মালিকরা সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে থাকেন, যা শুরুতে খুব ছোট মনে হলেও পরবর্তীতে অনেক বড় সমস্যা তৈরি হয়। আর্থিক দিক থেকে হতে পারে, আইনগত দিক থেকে হতে পারে। সেই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আজকে এলএলসি সাধারণ যেই ভুলগুলো করে থাকে সে আলোচনায় আসতে গিয়ে সর্বপ্রথমে যে কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে এলএলসি কিন্তু খুব বড় চয়েস। আমাদের এন্টারপ্রেনাররা তারা সবসময়ই ভাবেন যদি কখনো তারা কোনো বিজনেস ওন করে সেই বিজনেসটা হবে এলএলসি, এবং এটার যথেষ্ট কারণ আছে। বিকজ অফ ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রং পার্সোনাল অ্যাসেট প্রোটেকশনের জন্য এলএলসি ফ্লেক্সিবিলিটি আছে, এবং এলএলসিতে আপনার পার্সোনাল অ্যাসেটকে আপনি প্রোটেক্ট করতে পারেন। এবং একটা এলএলসি সিঙ্গেল মেম্বার অথবা সোল প্রোপ্রাইটারশিপ থেকে জন্ম নিয়ে এটা বহুদূর বিচরণ করতে পারে, এবং এটা ট্যাক্স স্ট্যাটাসও পরিবর্তন করা সম্ভব। এই ফ্লেক্সিবিলিটির কারণে এবং প্রোটেকশনের কারণে এন্টারপ্রেনাররা খুব বেশি এলএলসির পক্ষে তারা রায় দিয়ে থাকেন, অথবা তারা মনোবাসনা একটা পূর্ণ করতে চায় যে তার ব্যবসা একদিন একটা এলএলসি হবে। কিন্তু সেই এলএলসি করতে গিয়ে আমরা সাধারণত দেখে থাকি বেশ কিছু সাধারণ অথবা কমন এরর, মিস্টেকস, যেগুলোর কারণে পরবর্তীতে বিজনেস ওনাররা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। সেটা লিগ্যাল হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, কিন্তু কোনো এগুলো যেন না হয় সেই দিকে তাদেরকে কড়া নজর রাখতে হবে ফ্রম দ্য বিগিনিং, প্রথম থেকেই। এবং আজকে এই
আলোচনায় আসতে গিয়ে প্রথম ভুল যেটা এলএলসি ওনাররা করে থাকে সেটা হচ্ছে ইউজিং দেয়ার ওন সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এলএলসি যেহেতু আপনি পার্সোনাল সিঙ্গেল মেম্বার, আপনি ডিসরিগার্ডেড এন্টিটি, আপনি একটা ইয়ান নাম্বার যে একান্তই দরকার তা না, আপনি আপনার পার্সোনাল সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়েও কিন্তু এলএলসির কাজ কারবার আপনি শুরু করতে পারেন এবং আপনি এই সুযোগটা আছে, এই ফ্লেক্সিবিলিটি আছে বলেই অনেকে এটা শুরু করে, কিন্তু এটা যে কত বড় ভুল এটা তারা বুঝতে পারে পরবর্তীতে যখন দেখা যায় যে তার পার্সোনাল ফাইন্যান্স এবং বিজনেস ফাইন্যান্স একত্রিত হয়ে গেছে, একাকার হয়ে গেছে। সে বিজনেস এবং পার্সোনালকে আলাদা করতে পারেননি, অথবা কো-মিংলিং এর কারণে দেখা গেছে যে এই প্রোটেকশনটার জন্য এই এলএলসিটা ফর্ম করা হয়েছিল কোর্টের কোনো একটা লিগ্যাল ইস্যুতে গিয়ে কোর্ট এটার এলএলসি যে মেইন পারপাস যে পার্সোনাল অ্যাসেটকে প্রোটেক্ট করবে সেটা আর থাকছে না, সেই দেয়ালটা ভেঙে গেছে। যেহেতু ব্যবসাটা শুরুই করেছে, এলএলসি ফর্ম করেছে, সব ঠিক আছে, কিন্তু উনি উনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফর্ম করেছে এবং যা করার সব উনার পার্সোনাল নাম্বার দিয়ে করেছেন বলেই এই যে একটা বুজ্জ উনি তৈরি করেছিলেন, একটা দেয়াল তৈরি করেছিলেন নিজের পার্সোনাল ফাইন্যান্সের মধ্যে, বিজনেস ফাইন্যান্সের মধ্যে, যে একটা ব্যবধান ক্রিয়েট করতে হয় এবং বিজনেস ফাইন্যান্সটা অবশ্যই যেন এটা ইআইএন নাম্বার ব্যবহার করতে হবে সেদিকে উনি ঠিক নজর দেননি। সেই কারণে এই ভুলটার কারণে দেখা গেছে অনেক সময় বড় ধরনের এক বিপদ এসে দাঁড়িয়েছে এলএলসির উপরে। মিস্টেক নাম্বার 2, নট নোয়িং ইয়োর ইনকাম টাইপ। প্রত্যেকটা ব্যবসার এক একটা ইনকাম টাইপ আছে এবং সাধারণত 3 ধরনের ইনকাম টাইপ আমরা দেখে থাকি একটা এলএলসি ব্যবসা প্রতিষ্ঠান আয় করতে পারে। এবং প্রথম যেটা হচ্ছে অর্ডিনারি ইনকাম। ওনার সে হয়তো এলএলসির জন্য কাজ করছে এবং এন্ড অফ দ্য ইয়ার গিয়ে সে সেলফ এমপ্লয়েড 1099 এনইসি অথবা W2 আর্ন করছে এবং এটা অর্ডিনারি ইনকাম টাইপে পড়ে থাকে। এবং এখানে একটা জিনিস দেখতে হবে, যদি কোনো কারণে তার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম, তার 1099 ইনকাম 50,000 এর উপরে যায়, তখন এটার কিন্তু ট্যাক্স ক্লাসিফিকেশনটা অনিবার্য হয়ে দাঁড়ায় এবং সেটা অনেক সময় অনেকে সময় মতো না করলে দেখা গেছে যে হয়তো বিজনেস ওনার $100,000 আর্ন করেছে এবং পুরাটাই উনি উনার 1099 এ পেয়েছেন, অতএব পুরোটার উপরেই উনাকে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অ্যান্ড মেডিকেয়ার ট্যাক্স যেটা 15.3% রেটে উনাকে পে করতে হয়েছে। 50,000-এর উপরে যাওয়া মাত্র উনি যদি এটার সঠিক ক্লাসিফিকেশন করতেন, অ্যাটলিস্ট 50,000 উনি কিন্তু 15.3% এই সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অথবা মেডিকেয়ার ট্যাক্স থেকে বাঁচাতে পারতেন। দ্বিতীয় ইনকাম টাইপ হচ্ছে প্যাসিভ ইনকাম। অনেক এলএলসি ওনার আছে, তাদের লং টার্ম রেন্টাল রিয়েল স্টেট আছে, সেই রিয়েল স্টেট তারা ম্যানেজ করে এবং সেখান থেকে তারা প্যাসিভ ইনকাম পেয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম। অনেক এলএলসি ওনার তাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে, সেখান থেকে তারা পোর্টফোলিও ইনকাম জেনারেট করে থাকে।
অতএব এখানে ডিসাইড করতে হবে আমার এলএলসি কি ধরনের ইনকাম, অর্ডিনারি ইনকাম, প্যাসিভ ইনকাম না পোর্টফোলিও ইনকাম, কোনটা জেনারেট করবে, এবং সেটা আমাকে ডিসাইড করে সেভাবে আমার এলএলসি ক্লাসিফিকেশনটা, ট্যাক্স ক্লাসিফিকেশনটা ডিসাইড করতে হবে। এখানে অনেক এন্টারপ্রেনার ভুল করে থাকেন। নাম্বার 3 হচ্ছে not forming an LLC before acquisition of the property। মানে অনেকেই, এটা খুব কমন, শুধু আমার কাছে না, আমি যখন গল্প করেছি আমার যারা অন্যান্য কলিগস অথবা আরো অন্যান্য ট্যাক্স প্রিপেয়ারার অথবা যারা ট্যাক্স প্রফেশনাল আছে তারাও বলেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নিজের নামে বাড়ি কিনে ফেলেছে, এখন এসে এলএলসি ফর্ম করে বাড়িটাকে এলএলসির অধীনে আনতে চায়। এটা কিন্তু একটা বড় ধরনের ভুল। অনেক সময় এটাকে কিন্তু কারেক্ট করার সহজ কোনো উপায় নেই। নিয়মটা হচ্ছে এলএলসিটা আগে ফর্ম হতে হবে, এবং আপনি বাড়িটা কিনবেন, ইনভেস্টমেন্ট প্রপার্টিটা কিনবেন এলএলসির নামে। আপনি সেটা না করে অনেকেই কুইট ক্লেম ডিড দিয়ে বাড়িটাকে এলএলসি টাইটেলটাকে ট্রান্সফার করে এলএলসির নামে, কিন্তু অনেক কাউন্টি যখন এই ধরনের একটা কুইট ক্লেম ডিড রেজিস্টার হয় তখন তারা কিন্তু মর্টগেজ কোম্পানিকে নোটিফাই করে যে এরকম এই বাড়িটা অমুকের নামে ছিল, এটাকে এখন একটা ডিডের অধীনে এনে এটাকে একটা এলএলসির অধীনে নেওয়া হয়েছে। এবং তখন সেই মর্টগেজ কোম্পানি মেনি আ টাইমস তারা মর্টগেজটাকে পে অফ করতে বলে যে তুমি যেহেতু আর নো মোর লেন্ডার, এখন সরি তুমি নো মোর বড়োয়ার, তো তুমি এই পুরো টাকাটা, ধরেন এটা 1 মিলিয়নের বাড়ি, আমি হয়তো $2 লাখ ডাউন দিয়েছিলাম, 8 লাখের লোন আছে, এট এ টাইম আমাকে এসে বলছে যে তুমি 8 লাখ এখন পে অফ করো। তো এটা আসলেই অনেক ডিফিকাল্ট, এবং এই ভুলটা খুব বেশি হয়ে থাকে যে এলএলসি ফর্ম করছে প্রপার্টিটা কেনার পর, যেটা হওয়া উচিত ছিল উল্টো। প্রপার্টিটা আগে কেনার আগে এলএলসিটা ফর্ম হওয়া উচিত ছিল, এবং এলএলসির অধীনে এই রেন্টাল প্রপার্টি অথবা ইনভেস্টমেন্ট প্রপার্টিটা কেনা উচিত ছিল। সেখানটায় মোস্ট অফ দ্য টাইম আমরা দেখে থাকি এলএলসি ওনাররা ভুল করে থাকে। এবং আরেকটা ভুল দেখে থাকি এলএলসি ওনাররা অনেক সময় নট নোয়িং হোয়াট ট্যাক্স ফর্ম টু বি ইউজড অ্যান্ড হোয়াট। এলএলসি ওনারদের কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম কিছু ট্যাক্স ফর্মের সাথে পরিচিত হতে হবে, এবং তাদের জানতে হবে কোন ট্যাক্স ফর্ম কোথায় কখন কিভাবে ব্যবহার হয়ে থাকে। এবং প্রথম ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে SF4, যেটা দিয়ে আমরা সাধারণত এলএলসি EIN নাম্বারের জন্য অ্যাপ্লাই করে থাকি IRS এর কাছে। এটা একটা খুব 1 পেজ ফর্ম, ভেরি সিম্পল, বেশ অল্প কিছু ইনফরমেশন তারা চায়, এবং এই ফর্মটা যদি একবার চোখ বুলায় যে কোনো বিজনেস ওনার অথবা এন্টারপ্রেনার, তারা জানবে যে এই ফর্মটা কেন, কোথায়, কেন ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে। এই ফর্মটা খুব জরুরি। দ্বিতীয় যে ফর্মটা সেটা হচ্ছে স্কেডিউল সি। স্কেডিউল সি হচ্ছে সিঙ্গেল মেম্বার এলএলসি ওনার অথবা ডিসরিগার্ডেড এন্টিটি হিসেবে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো, তারা এই ফর্মটাকে ব্যবহার করে থাকে। এটাও কিন্তু এক সিঙ্গেল পেজ ফর্ম, এক পাতার ফর্ম, এবং এখানে খুব টপ অফ দা ফরম্যাট আপনার রেভিনিউ, গ্রস রেভিনিউ জানতে চায়, কস্ট অফ গুড সোল্ড কত সেটা জানতে চায়, তারপরে অ্যাডভার্টাইজিং,
ট্রান্সপোর্টেশন, অটো মাইলেজ যদি আপনি ডিডাকশন নিতে চান সেটা, ইন্স্যুরেন্স এবং লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল, রেন্ট, ইন্স্যুরেন্স, ইউটিলিটিস, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, এগুলো যদি দিয়ে থাকেন, খুব ছোট আকারে এই ফর্মটা চায় এবং এটাকে আমরা সংক্ষেপে পিএনএল ফর্ম বলে থাকি, প্রফিট অ্যান্ড লস ফর্ম। এই ফর্মটার সাথেও কিন্তু এলএলসি ওনারদের পরিচিত হওয়া উচিত। 3 নম্বর ফর্মটা হচ্ছে 1065 অথবা পার্টনারশিপ ফর্ম। অনেক এলএলসি আছে যেগুলো মাল্টি মেম্বার এলএলসি, যেখানে পার্টনার্স আছে একের অধিক এবং পার্টনাররা মিলে এই ব্যবসাটা করছে। তো সেখানে এই ফর্মটা ব্যবহার করা হয়ে থাকে এবং এই পার্টনারশিপ ফর্মও ঠিক অনেকটা তাই। এই ফর্মটা একজন এলএলসি ওনারকে করতেই হবে, নট নেসেসারি। এটার জন্য আমরা আছি, যারা আমরা ট্যাক্স প্রফেশনাল এই কাজগুলো করে থাকি, আমরা সাহায্য করতে পারবো ডেফিনেটলি। কিন্তু অ্যাটলিস্ট একটু পরিচিত হওয়া এবং এই ফর্ম থেকে, পার্টনারশিপ ফর্ম থেকে K1 যে একটা ফর্ম বেরিয়ে আসে এবং যেটা ইন্ডিভিজুয়ালি তার পার্সোনাল ট্যাক্স ফাইলে, বিজনেস ওনারদের পার্সোনাল ট্যাক্স ফাইলে গিয়ে সংযুক্ত হয় এবং এই K1 এ অনেক সময় পজিটিভ নাম্বার থাকে, অনেক সময় নেগেটিভ নাম্বার থাকে। যদি বিজনেস অনেক সময় দেখা গেছে প্রথম 1, 2, 3 বছর খুব একটা প্রফিট করেনি, হয়তো কিছু লস সাফার করেছে, সেই লসটা তারা তাদের পার্সোনাল ট্যাক্স রিটার্নে গিয়ে সেই ডিডাকশনটা ক্লেম করতে পারে। আরেকটা ফর্ম হচ্ছে, এটা খুব কমন ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে W9। যদি এলএলসি ওনাররা তাদের কোনো কন্ট্রাক্টর অথবা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে হায়ার করে থাকে কোনো কাজের জন্য এবং তাকে যদি তারা $600 অর মোর পে করে থাকে, অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে অথবা ইন্ডিভিজুয়ালের কাছ থেকে তারা W9 ফর্মটা পূরণ করবে এবং বছর শেষে তাকে 1099 ইদার এনইসি অথবা 1099 মিসেলেনিয়াস তাকে ইস্যু করতে হবে। তো এই অল্প কয়েকটা ফর্ম প্রত্যেকটা এলএলসি ওনারের জানা উচিত এবং এই ফর্মগুলো না জানার কারণে দেখা গেছে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হয়েছে। ধরেন আপনার সাথে কাজ করেছে, আপনি তাকে সেই কাজের জন্য $3000 দিয়েছেন, কিন্তু এন্ড অফ দ্য ইয়ারে আপনি তাকে 1099 এনইসি ইস্যু করেন নাই এবং ওই ডিডাকশনটাও আপনি নেন নাই। তো এই ভুলগুলো যেন না হয়, ওর জন্য এই ফর্মগুলোর সাথে পরিচিত হওয়া দরকার। 5 নাম্বার ভুল যেটা এলএলসি ওনাররা করে থাকে সেটা হচ্ছে নট নোয়িং হাউ টু রিইম্বার্স হিমসেলফ, মানে তাকে কিভাবে রিইম্বার্স করবে মেজরিটি অফ এলএলসি ওনার জানে না, অথবা এটা তাদের কোনো ধারণাই নাই এই ব্যাপারে। তারা মনে করে দিস ইজ মাই বিজনেস, আমি যা ইচ্ছা খুশি সেভাবে এই বিজনেস থেকে আমি উঠিয়ে নিব। এটা কিন্তু ঠিক নয়। আপনি যেভাবে খুশি, যেভাবে যা ইচ্ছা তাই নিতে চান, এটার কিন্তু একটু ট্র্যাক রাখতে হবে। এবং আপনি যদি বেতন ধার্য করে থাকেন যে প্রতি মাসে আপনি 1000 করে নিবেন ফর ডুইং দিস জব, এলএলসি তে যেই কাজটি আপনি করছেন, আপনি সেটাও করতে পারেন। আপনি W2 নিতে পারেন, কিন্তু এই W2 আমরা সকলেই জানি যে এটা সাপ্তাহিক হতে পারে অথবা ফোর্টনাইটলি হতে পারে অথবা মান্থলি হতে পারে। আমি যেন অনেক সময় একদম হুবহু এই টাইম মেনটেন করা সম্ভব না হলেও, এই ফ্রিকোয়েন্সি মেনটেন করা সম্ভব না হলেও যতখানি সম্ভব আমি যেন এটা মেনটেন করি
এবং এটার মান্থলি অথবা কোয়ার্টারলি ফাইলিং এর যে রিকোয়ারমেন্ট সেটাকে যেন আমি ফুলফিল করি। এবং W2টা নিবার আগে আমাকে এটার ক্লাসিফিকেশনটাকে স্ট্রাকচার করতে হবে অথবা ধার্য করতে হবে, এবং এটা যেন আমি এস কর্পোরেশন হিসেবে সিলেক্ট করি, অর্থাৎ আমি একটা রিজনেবল স্যালারি নিব এই এলএলসি থেকে, এবং বাকিটা আমি অ্যাজ এ ডিস্ট্রিবিউশন অথবা পার্ট অফ প্রফিট আকারে নিব। এটা করার অর্থই হচ্ছে যে আমার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স যে 15.3% আমি যে W2টা নিব সেটার উপরে আমাকে পে করতে হবে, কিন্তু আমি যে ডিস্ট্রিবিউশন নিব সেটার উপরে আমাকে কোনো 15.3% রেটে কোনো ট্যাক্স আমাকে পে করতে হবে না। অতএব এটা আমাকে ডিসাইড করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক এলএলসি ওনার সে তার পার্সোনাল ক্রেডিট কার্ড দিয়ে অনেক কিছু পারচেজ করছে ফর বিজনেস, এবং এটা প্রথম দিকে অনেক সময় হয়ে থাকে, হতেই পারে, এবং এটাকেও ফিক্স করার ব্যবস্থা আছে। সেটা হচ্ছে সেই এলএলসিতে একটা অ্যাকাউন্টেবল প্ল্যান থাকতে হবে, স্টাবলিশ করতে হবে, এবং সেই অ্যাকাউন্টেবল প্ল্যানের অধীনে গিয়ে বিজনেস ওনার সে তার যে পার্সোনাল ক্রেডিট কার্ড অথবা পার্সোনাল ব্যাংক থেকে যেই টাকাগুলো খরচ করেছে টু বাই ইকুইপমেন্টস অথবা ডে টু ডে রানিং এর জন্য এলএলসি বিজনেসের জন্য যেই খরচগুলো করেছে সেটাকে তাকে রিইম্বার্স করে নিতে হবে। এবং এটার জন্য ডেফিনেটলি তার হয়তো কোনো ট্যাক্স প্রফেশনালের সাহায্য দরকার হবে, সেটা নিতে যেন ভুল না করে। 6 নাম্বার ভুল হচ্ছে এক্সপোজিং ইওর আইডেন্টিটি অ্যান্ড পার্সোনাল অ্যাড্রেস। আমরা সব সময় বলে থাকি এলএলসি ওপেন করছেন আপনি আপনার অ্যাসেট এবং আপনার অন্যান্য যে অ্যাসেট আছে সেগুলোকে প্রোটেক্ট করতে চান। আপনার প্রথম কাজটি হচ্ছে আপনার আইডি কে আপনি প্রোটেক্ট করেন, আপনার অ্যাড্রেসকে আপনি প্রোটেক্ট করেন, এবং এটা কিন্তু খুব সহজে করা সম্ভব। দেখা গেছে মেজরিটি অফ এলএলসি ওনার তারা কিন্তু আবার রেজিস্টার্ড এজেন্ট ফর দেয়ার ওন এলএলসি। এটা কিন্তু ভুল। রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস অ্যাভেলেবল, এবং বছরে $100 খরচ করলে আপনি মিস্টার এক্স ওয়াই বি নাম ব্যবহার করতে পারেন অ্যাজ এ রেজিস্টার্ড এজেন্ট। এবং রেজিস্টার্ড এজেন্ট তার কাজটা হচ্ছে যে তার একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকতে হবে, এবং সেই ঠিকানায় স্টেট অথবা ফেডারেল অথরিটি থেকে যে মেইলগুলো আসে সেগুলো উনার রিসিভ করা। এখন আপনি যদি একটা রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস পারচেজ করেন বাই পেইং $100 অ্যাপ্রক্সিমেটলি, বছরে $100 পে করে, তাহলে হবে কি এনি লেটার কাম, যেই চিঠিটাই তারা পায় না কেন তারা সাথে সাথে স্ক্যান করে এই সার্ভিসগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছে। অতএব কেউ যদি দেখে ABC LLC, ওরা যখন সার্চ করবে তারা কিন্তু যে ওনার তাকে পাবে না, পাবে ওই রেজিস্টার্ড এজেন্টের নাম এবং তার মেইলিং অ্যাড্রেস। অর্থাৎ আমি বিং ওনার, আমি আমার আইডি কে প্রাইভেসির কারণে প্রোটেক্ট করলাম এবং আমার ঠিকানাটাও প্রোটেক্ট হলো। এবং এলএলসির অ্যাড্রেস কিন্তু ভার্চুয়াল অ্যাড্রেস আজকাল খুব সহজ, এটা পাওয়া যায়। যে কোনো ভার্চুয়াল অ্যাড্রেস যদি আপনি ব্যবহার করেন সেই ঠিকানাতে এলএলসির সব কিছু যেতে পারে। এবং অনেক অ্যাটর্নি তারা কিন্তু বসেই থাকে বিভিন্ন এলএলসি কে লসু করার জন্য। তো ওইটার থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই আপনার আইডি কে এবং আপনার অ্যাড্রেস যেন এক্সপোজড না হয়
সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 7 হচ্ছে, আপনার নাম্বার এই 7টা আমরা একটু শুনবো। একজন দর্শক আমাদেরকে ফেসবুকে একটি প্রশ্ন করেছেন, জেনিভ হাসান। তিনি একটি চমৎকার প্রশ্ন করেছেন, আমি একটু পড়ি প্রশ্নটি। তিনি বলছেন যে আমার ট্যাক্স ক্যাবের এক্স কর্পোরেশন থেকে আমাকে একটি 1099 মিসেলেনিয়াস দেওয়া হয়েছে। এই 1099 মিসেলেনিয়াসটা কি আমি স্কেজুয়াল সিতে রিপোর্ট করব বা করতে পারি? কোথা থেকে দেয়া হয়েছে? উনি ট্যাক্স ক্যাবের এক্স কর্পোরেশন থেকে আমাকে একটি 1099 মিসেলেনিয়াস দেয়া হয়েছে। এই 1099 মিসেলেনিয়াসটা কি আমি স্কেজুয়াল সিতে রিপোর্ট করব বা করতে পারি কিনা? আচ্ছা, ধন্যবাদ জেনিভ হাসান। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা রিসেন্টলি হচ্ছে, অনেকে যারা গাড়ি চালায়, তো ইয়েলো ক্যাব অথবা উবার, ওদের রুফে দেখবেন যে একটা সাইনেজ আছে, এবং সেই সাইনেজের জন্য অনেক সময় এই ধরনের 1099 মিসলিনিয়াস অথবা নানা কারণে পেতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, উনি যে এই কারণেই পেয়েছে, নট নেসেসারি। তো সাধারণত 1099 মিসলিনিয়াস গুলো রিপোর্ট হবে 1040-তে, স্কেডিউল সিতে না। স্কেডিউল সিতে শুধু রিপোর্ট হবে 1099 NEC। প্রিভিয়াসলি মিসলিনিয়াস NEC বলে ফর্ম ছিল না, আজকের থেকে 3-4 বছর আগে সবকিছু 1099 মিসলিনিয়াসে রিপোর্ট হতো। কিন্তু গত 3-4 বছর ধরে নতুন একটা ফর্ম এসছে, এটা 1099 NEC, এবং আমরা যে আর্নড ইনকাম বলি, এটা রিপোর্ট হয় NEC তে, আর আনআর্নড ইনকামটা রিপোর্ট হয় মিসলেনিয়াসে। অনেক সময় আমরা দেখে থাকি রেন্টাল ইনকাম, এটাও রিপোর্ট হয় 1099 মিসলেনিয়াসে। তো এই ধরনের যদি জেনি ভাই পেয়ে থাকেন এই ধরনের কোন সাইনেজের ভাড়া বাবদ, তাহলে এটা উনার 1040-তে রিপোর্ট করতে হবে। ধন্যবাদ আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জেনিভ হাসান আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। একজন দর্শক আমাদের টেলিফোনে আছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম উপস্থাপক এবং অতিথি দুজনকেই ঈদের শুভেচ্ছা এবং সালাম। আমি সানি। অনেক ধন্যবাদ। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে কোনো প্রতিষ্ঠান, এটা এলএলসি অথবা এস কর্পোরেশন বা সি কর্পোরেশন, যদি এটির অধিক কোনো সদস্য থাকেন, কি ধরনের করলে পার্সোনাল ইনকামের সাথে কনফ্লিক্ট হবে না? অর্থাৎ তাদের ইনকাম আছে, ভবিষ্যতের জন্য তারা এটা কম করতে চাচ্ছে এবং ইনকামটা তারা নিতে চাচ্ছে না, প্রফিটটা রিইনভেস্ট করবে লং টার্মের জন্য। এটা হলো একটা প্রশ্ন। কি ধরনের কর্পোরেশন করলে এটা তাদের মানে পার্সোনাল ইয়েতে শো করতে হবে, বা 1099 সি বা এগুলো কিছুই নিবে না তারা ওখান থেকে। আর নাম্বার 2, এই ধরনের একই প্রতিষ্ঠান থেকে কি বিদেশে অর্থাৎ বাংলাদেশে বা অন্য কোথাও কি বিনিয়োগ করা যাবে? এই দুটোই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ সানি ভাই, ধন্যবাদ। ঈদ মোবারক, দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে 3জন পার্টনার, আমি যেটা বুঝছি, যদি ভুল বলে থাকি, একাধিক ব্যক্তি আপনারা একটা প্রতিষ্ঠান তৈরি করবেন এবং সেই প্রতিষ্ঠান থেকে আপনারা ডিস্ট্রিবিউশন নেবেন না, আপনারা সেটা রিইনভেস্ট করবেন। এবং এটার জন্য কি ধরনের প্রতিষ্ঠান অথবা কি ধরনের ট্যাক্স স্ট্রাকচারে আপনাদের যাওয়া উচিত হবে বলে আপনি জানতে চাচ্ছেন। আপনারা একাধিক মেম্বার, আপনার সকলেই যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন, এখানে কিন্তু, অথবা গ্রিন কার্ড হয়ে থাকেন, পার্মানেন্ট রেসিডেন্ট থাকে আপনাদের, এখানে দুটো অপশন আছে, 3টা অপশন। একটা হচ্ছে আপনি 1120 আমরা ফাইল করে থাকি, সেটা হচ্ছে সি কর্প। আপনি একটা সি কর্পোরেশন করতে পারেন এবং সেখানে একাধিক সদস্য থাকতে পারে,
এবং সেখানে আপনাদের যেই ব্যবসা, যেই প্রফিটটা, যে মুনাফা। ডিস্ট্রিবিউশনটা আপনারা না নিয়ে সেটাকে রিইনভেস্ট করতে পারেন ব্যবসায়, সেটাও হতে পারে। আপনারা পার্টনারশিপও ফর্ম করতে পারেন, এলএলসি করতে পারেন পার্টনারশিপ, সেখানে আপনাদেরকে 1065 ফর্ম ইউজ করতে হবে এবং সেখানেও আপনারা যদি প্রফিট না নিতে চান, নিবেন না, আপনারা রিইনভেস্ট করতে পারেন আপনার। এবং 1120 এস কর্পোরেশন, সেটাও একটা অপশন হতে পারে আপনাদের। সেটার জন্যই আপনাদের 3 জন অথবা একাধিক মেম্বার প্রত্যেকেরই ইউএস রেসিডেন্সি থাকতে হবে। আর তিনটার যে কোনো একটা আপনারা বেছে নেবেন, তবে এখানে দেখবেন যে আপনাদের ইনকাম গুলো কি, অর্ডিনারি ইনকাম না প্যাসিভ ইনকাম না পোর্টফোলিও ইনকাম, এবং কোনটার সাথে কোনটা যায় সেটা আপনি ধরেন পার্সোনালি যখন কোনো ট্যাক্স প্রফেশনালের সাথে বসবেন, উনি সবকিছু জেনে শুনে আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারবে আশা করি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল আপনারা আমেরিকার বাইরে মানে আপনারা বিনিয়োগ করতে পারবেন কিনা। অবশ্যই আপনারা যে কোনো স্ট্রাকচারেই থাকুন না কেন আপনারা আমেরিকার বাইরে বিনিয়োগ করতে পারবেন এবং তাতে কোনো বাধা নেই। আমাদের মূল আলোচনা যে 7 নম্বরটা আমরা শুনি, কি আমরা কি ভুল করে থাকি। 6টা শুনেছি, আরো একটা শুনতে চাই বা আরো কয়েকটা শুনতে চাই। ডেফিনেটলি 7 নম্বরটা হচ্ছে নট ফর্মিং অ্যান অপারেটিং এগ্রিমেন্ট। একের অধিক অনেক সময় প্রশ্ন করে থাকে অনেকেই, যদি আমরা সিঙ্গেল মেম্বার এলএলসি হয়ে থাকে আমাদের কি অপারেটিং এগ্রিমেন্ট হতে থাকতে হবে কিনা। আপনি সিঙ্গেল মেম্বার হন অথবা মাল্টি মেম্বার হন, অপারেটিং এগ্রিমেন্ট একান্তই দরকার। এটা ইট গোজ সাইড বাই সাইড উইথ অ্যান এলএলসি। কোন এলএলসি ফর্ম করেছেন অথচ আপনারা অপারেটিং এগ্রিমেন্ট ফর্ম তৈরি করেননি অথবা আপনাদের কোনো অপারেটিং এগ্রিমেন্ট নাই, এটা কিন্তু সঠিক নয়। অপারেটিং এগ্রিমেন্ট অবশ্যই হতে হবে এবং প্রতি বছর মিনিমাম প্রতি বছর একবার করে হলেও এটাকে আপনাদেরকে দেখতে হবে এবং যদি কোনো আপডেটসের প্রয়োজন হয়ে থাকে অপারেটিং এগ্রিমেন্টে সেটা অবশ্যই হতে হবে। অপারেটিং এগ্রিমেন্টকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা বাঞ্ছনীয়। নাম্বার 8 হচ্ছে আরেকটা, এটা নিউ ইয়র্ক বেসড এলএলসির জন্য বলছি, পাবলিকেশন, নট সাবমিটিং অর নট ডুইং এ পাবলিকেশন। নিউ ইয়র্ক এলএলসি গুলো কিন্তু বাই ল আপনি ফর্ম হওয়ার 120 দিনের মধ্যে আপনি যদি পাবলিকেশন না করেন তাহলে কিন্তু এলএলসিটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো ওর জন্য প্রত্যেকটা এলএলসি ওনারকে অনেক সময় তারা আসে আমাদেরকে বলে খুব অল্প পয়সায় আরেকজন এলএলসি ফর্ম করে দিচ্ছে, আপনি কেন এত বেশি চাচ্ছেন? এবং আমরা বলে থাকি উনি কি পাবলিকেশন করবে? বলে যে পাবলিকেশন কেন, আমি এলএলসি ফর্ম করছি, এর আগে একটা কর্পোরেশন ফর্ম করেছি, তখনও তো আমার পাবলিকেশন লাগেনি। হ্যাঁ, পাবলিকেশন কর্পোরেশনে দরকার হয় না, কিন্তু এলএলসি যদি আপনি ফর্ম করেন তাহলে কিন্তু আপনার পাবলিকেশন ইজ বাঞ্ছনীয়, মানে একান্তই দরকার, ম্যান্ডেটরি। এটা যদি না করেন 120 দিন পর কিন্তু পাবলিকেশন যদি না রান করেন তাহলে এই এলএলসিটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটা আর অ্যাক্টিভ থাকে না। এবং এতে ঝুঁকি এই হয় অনেক সময় এই ধরনের এলএলসি গুলোকে ডিপার্টমেন্ট অফ স্টেট, নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ স্টেট ডিসলভ করে দেয় উইদাউট সিং। ওরা যেহেতু দেখছে কোনো অ্যাক্টিভিটিস নাই, কোনো পাবলিকেশন রান করা হয়নি, কিন্তু বছরের পর বছর উনি ব্যবসা করে যাচ্ছেন,
তারপরও দেখা যাচ্ছে যে এলএলসি কে অল অন এ সাডেন একটা নোটিশ আসছে যে তোমার এলএলসি কে ডিসলভ করে দেয়া হচ্ছে। তো এটাও একটা ভুল, এটা অবশ্যই শুধরাতে হবে। এলএলসির আরেকটা ভুল হচ্ছে তারা এলএলসি ওনাররা দে ফেল টু মেইনটেইন এ এলএলসি বুক। এলএলসি বুক মেইনটেইন করতে তারা ভুল করে থাকে এবং এটা কিন্তু বড় ধরনের ভুল। মিনিমাম যদি দেখেন যে আপনার বিজনেস হাঁটি হাঁটি পা পা করে বেশ কিছু দূর এগিয়ে গেছে, আপনার কিন্তু বুক কিপিং শুরু করতে হবে এবং এটা বাঞ্ছনীয়। এটা ছাড়া ইউ নেভার নো যে আপনি কোন সমস্যায় গিয়ে পড়বেন। আর বিজনেসের ফাইন্যান্সিয়াল হেলথ জানতে হলে বুক কিপিংটা অবধারিত, একান্তই দরকার। এবং এই ভুলটা বেশিরভাগ এলএলসি ওনার করে থাকে, তারা কোনো বুকস মেইনটেইন করে না। পরবর্তী ভুলটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ইন্স্যুরেন্স কাভারেজ। আপনি যেই ব্যবসায়ী করেন না কেন, এলএলসি আপনাকে প্রোটেক্ট করবে অবশ্যই, কিন্তু সেই সাথে আপনাকে কিন্তু অ্যাডিকুয়েট একটা ইন্স্যুরেন্স কাভারেজ রাখতে হবে। ধরেন আপনি রেন্টাল বিজনেসে আছেন, আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন এবং বাসা ভাড়া দিয়ে থাকেন, তো আপনার এলএলসি আপনাকে প্রোটেক্ট করবে, কিন্তু প্রথম প্রোটেকশনটা আসে আপনার ইন্স্যুরেন্স থেকে এবং এটা খুব এক্সপেন্সিভ না। একটা লায়াবিলিটি ইন্স্যুরেন্স প্রত্যেকটা এলএলসি ওনারকে মেনটেন করতে হবে, সে যেই ব্যবসায়ী করুক না কেন। তার ব্যবসার সাথে রিলেটেড যেই খরচগুলো হয়ে থাকে সেটাকে প্রোটেক্ট করার জন্য কোনো লায়াবিলিটি যদি এসে দাঁড়ায়, সেই লায়াবিলিটিকে প্রোটেক্ট করার জন্য তাকে অবশ্যই একটা ইন্স্যুরেন্স ক্যারি করতে হবে। আরেকটা ভুল আমরা প্রায়শই করে থাকি, অনেকে আমরা চিন্তাও করি না যে এটা আমাদের মধ্যে দরকার, সেটা হচ্ছে যে কর্পোরেট মিনিটস। অনেক সময় আপনার এলএলসি ফর্ম করেছেন, সবকিছু প্রপারলি করছেন, কিন্তু আপনারা দুইজন পার্টনার অথবা তিনজন পার্টনার আপনারা বসে কথা বলে ডিসাইড করছেন, কিন্তু কখনো কর্পোরেট মিনিটস আপনারা তৈরি করেন নাই, কখনো টাইপ করেন নাই, সাইন করেন নাই। অমুক দিন অমুক জায়গায় এতটার সময় এলএলসি মেম্বাররা বসেছিল, ম্যানেজিং মেম্বার মিটিংটাকে প্রেসাইড করেছে এবং সেখানে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ধরেন আমি চেজ ব্যাংক থেকে অ্যাকাউন্ট ক্লোজ করে আমি টিডি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করব, এই সিদ্ধান্তটা ওখানে নেওয়া হয়েছে, অথবা এনি ডিসিশন সেখানে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু মিনিটসে আসতে হবে এবং এগুলো লিপিবদ্ধ হতে হবে। এবং এই পেপার গুলো, এগুলো হার্ড কপি করেন অথবা আপনারা ডিজিটাল কপি করেন, যেভাবেই করেন এগুলোকে মেনটেন করতে হবে। যদি কোনো লিগ্যাল লায়াবিলিটি আসে, অনেক সময় কিন্তু অপোনেন্ট বলার চেষ্টা করে দো ইটস অ্যান এলএলসি, কিন্তু এটাকে এলএলসি আকারে ব্যবসাটাকে রান করা হয় না। কিভাবে রান করা হয়েছে? অ্যাজ ইফ এটা ওনারদের ওন হবি অথবা ওন বিজনেস, এখানে এলএলসি ফরম্যাট নাই। তখন কিন্তু কোর্ট এই কর্পোরেট মিনিটস গুলো দেখতে চাবে এবং এই কর্পোরেট মিনিটস গুলো হয়ে দাঁড়াবে আপনার রক্ষা কবচ, আপনাকে রক্ষা করবে ফ্রম এনি লিগ্যাল লায়াবিলিটি। এবং আপনি যদি প্রেস করতে না পারেন সেই সময় কোর্টে যে সবকিছু আপনারা বাই দা বুক করেছেন, কর্পোরেট মিনিটস হয়েছে, আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে কে কি মতামত দিয়েছে সেগুলো নোটেশন যদি আপনাদের থাকে, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, একটা কর্পোরেট অথবা একটা এনটিটি লেভেলে
এটাকে রান করা হয়েছে ব্যবসাটাকে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যে কথাটি সবচেয়ে শেষে বললেন সেটি আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একাধিক পার্টনার থাকে এলএলসিতে। সুতরাং এই সিদ্ধান্ত অর্থাৎ মাইনুটস যদি ঠিক মতো লেখা থাকে তাহলে অনেক আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভবপর হয়। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে যারা এলএলসির মালিক আছেন, সাধারণ যে ভুলগুলো, আরও ছোটোখাটো আরও অনেক ভুল আছে আমরা জানি, সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের যে আলোচনাটি আপনি করলেন সেটি নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিশ্চয়ই আমরা এটা যারা এটার সঙ্গে জড়িত আছে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ অগণিত দর্শক শ্রোতা টিভিএন এর যারা এতক্ষণ আমাদেরকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যারা ব্যবসা করি, বিশেষ করে এলএলসি মালিক যারা আছে, একাধিক পার্টনার নিয়ে যারা আমরা ব্যবসা করি, সেই ব্যবসাটাকে স্মুথলি রান করার জন্য, সুন্দরভাবে চালানোর জন্য এবং একের সাথে অন্যের যাতে বিরোধ না ঘটে থাকে সেজন্য যে সাধারণ ভুলগুলো করে থাকি এবং ট্যাক্সের ক্ষেত্রে যে ভুলগুলো আমরা ক্ষতির সম্মুখীন হই আর্থিক দিক থেকে, আইনগত দিক থেকে, সেই বিষয়গুলো আজকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন আজকের আমাদের অতিথি। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা ভবিষ্যতে যারা এখন আছেন এবং ভবিষ্যতে যারা এলএলসি খুলবেন তারাও অনেক ঋদ্ধ হয়েছেন। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।